আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026 অর্থাৎ ফাইনাল এক্সাম 2026 সালের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। এই প্রশ্নপত্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু রাখা হয়েছে। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো চলো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটি দেখে নেব। দেখো, সাহিত্যমেলা বই থেকে তোমাদের গদ্য থেকে রয়েছে শহীদ যতীন দাস হাবুর বিপদ, ননিদার নট আউট। এরপর কবিতা থেকে রয়েছে বঙ্গ আমার জননী আমার, মোরা দুই সহোদর ভাই, ধরাতল, কিশোর বিজ্ঞানী। এই গল্প কবিতাগুলো রয়েছে। তো অবশ্যই তোমরা স্কুল থেকে সিলেবাসটি জেনে নেবে, কারণ সব স্কুলের সিলেবাস একরকম নাও হতে পারে এবং এই সিলেবাসের পরিবর্তনও কিছু কিছু স্কুলে হতে পারে। এরপর হজ বড়ল যে সহায়ক পাঠ তোমাদের আছে, সেখানে 27 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। ব্যাকরণ বই থেকে ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক ব্যাকরণ যে তোমার ব্যাকরণগুলো ছিল সেগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। এরপর নির্মিতি থেকে অনুচ্ছেদ রচনা, পত্র রচনা, বোধ পরীক্ষণ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর, এইগুলো পড়তে হবে। তো গল্প কবিতাগুলো তোমরা অবশ্যই ভালোভাবে কিন্তু পড়বে। এরপর এটা হচ্ছে তোমাদের পরীক্ষার নাম্বার বিভাজন। টোটাল 70 নম্বরের পরীক্ষা, সময় থেকে 2 ঘন্টা 30 মিনিট। তো দেখো, প্রথমে 11টি হচ্ছে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো এই প্রশ্নগুলো গদ্য থেকে 3টি থাকছে, কবিতা থেকে 3টি, ব্যাকরণ থেকে 5টা। এরপর থাকবে 13টি হচ্ছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এইগুলো হচ্ছে গদ্য থেকে 3টি, কবিতা থেকে 3টি, তারপর হচ্ছে সহায়ক পাঠ সেখান থেকে 2টি, আর ব্যাকরণ থেকে 5টা। নেক্সট হচ্ছে গদ্য থেকে তোমাদের 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, কবিতা থেকেও 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, হজ বড় যে সহায়ক পাঠ সেখান থেকে একটা 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর 5 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে গদ্য থেকে, 2টি লিখতে হবে কবিতা থেকে, আর একটা লিখতে হবে হচ্ছে হজ বড় যে সহায়ক পাঠ সেখান থেকে। ওকে। এবং নির্মিতি থেকে থাকবে 5++, অর্থাৎ তোমাদের যেটা নির্মিত অধ্যায় রয়েছে, এই যে প্রবন্ধ, অনুচ্ছেদ রচনা, পত্র রচনা, বোধ পরীক্ষণ, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, পদান্তর, এখান থেকে হচ্ছে টোটাল 10 নম্বর থাকবে। ওকে। দেখো, কবিতা থেকে, গল্প থেকে হচ্ছে টোটাল থাকবে 20 নম্বর, কবিতা থেকে টোটাল 20 নম্বর, সহায়ক পাঠ সেখান থেকে 10 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর, নির্মিতি থেকে 10 নম্বর। তো এইভাবে টোটাল হচ্ছে 70 নম্বরের পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষায় হয় এবং সময় থেকে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর দেখে নেব। এবং এই প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, বা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের প্রথমে ইনস্টল করতে হবে এবং রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড দিতে হবে। ওকে, পাসওয়ার্ড বলতে তোমাদের নিজের মতো পাসওয়ার্ড করে দেবে, পাসওয়ার্ড দেবে আর কি, নিজে যেটা মনে রাখতে পারবে দিয়ে রেজিস্টার করতে হবে। ওপরে তারপর দেখো অ্যাপটি খুলে যাওয়ার পর উপরে এই অংশে ক্লিক করবে। যদি তুমি ক্লাস 6-এর কোর্স নিতে চাও তাহলে কী করবে, ক্লাস 6টাকে সিলেক্ট করবে। যেমন এখানে ক্লাস 6 রয়েছে, ক্লাস 6টাকে আমি সিলেক্ট করলাম, ক্লাস 8টা সিলেক্ট করা ছিল, এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম। তো একাধিক ক্লাসও তুমি সিলেক্ট করতে পারো। তাহলে কী হবে, সব ক্লাসগুলো সিলেক্ট করলে কী হবে, একসঙ্গে সমস্ত ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে এবং সেখানে একটা নির্দিষ্ট ক্লাসের যে কোর্স সেগুলো একটু খুঁজে পেতে অসুবিধা হতে পারে। তো সেই জন্য বলছি, তুমি যে ক্লাসটা চাইছো সেই ক্লাসটাকে জাস্ট সিলেক্ট করবে। প্রথমে আমি ক্লাস 6টাকে এই যে সিলেক্ট করলাম, নিজে সেভ চেঞ্জে ক্লিক করব, ইয়েস বাটনে ক্লিক করব, ঠিক আছে। তাহলে ক্লাস 6-এরগুলো চলে আসবে সব। প্রথমে সাবজেক্ট ওয়াইজ রয়েছে, তারপর সব শেষে এই দেখো অল সাবজেক্টের একটা কোর্স এখানটায় রয়েছে, যেখানে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরাজি, অঙ্ক সব কিছু রয়েছে এর মধ্যে। তো ইংরাজি আর গণিতের শুধুমাত্র 5টি করে মডেল কোশ্চেন পেপার সেট সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে এবং 5টি প্র্যাকটিস সেট দেওয়া আছে। এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেই, ইংরাজি আর গণিতের। বাকি বাংলা, ইতিহাস, ভূগোল আর বিজ্ঞান এদের অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে এবং মডেল কোশ্চেন পেপার 5টা করে দেওয়া আছে, প্র্যাকটিস সেট 5টা করে দেওয়া আছে। এটার বাই নাওতে ক্লিক করে বাই করতে পারো, 399 টোটাল প্রাইস। অথবা এই প্লে লিস্টে ক্লিক করে তারপর কন্টেন্টে ক্লিক করলে তুমি সাবজেক্ট ওয়াইজ এগুলো সব দেখতে পাবে, ঠিক আছে। ম্যাথে যদি আমি ক্লিক করি, ম্যাথে দেখো গণিতের হচ্ছে 5টি প্র্যাকটিস মডেল কোশ্চেন পেপার সেট 5টি আর 5টি প্র্যাকটিস সেট দেওয়া আছে, ঠিক আছে। এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেই, কিন্তু ইতিহাসের প্রথমে দেখো অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে, তারপর মডেল কোশ্চেন পেপার সেট, তারপর প্র্যাকটিস সেট, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া অন্য যে কোনো ক্লাসের যদি কোর্স নিতে চাও তাহলে কী করবে, সবার উপরে আবার এখানে ক্লিক করে সেই ক্লাসটিকে সিলেক্ট করে নেবে। অথবা তুমি একাধিক ক্লাসও একসঙ্গে সিলেক্ট করে নিতে পারো। 6, 7, 8, 9 আমি সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করলাম, ইয়েস বাটনে ক্লিক করে দিলাম। তাহলে কী হবে, ক্লাস 6, 7, 8, 9-এর সমস্ত ক্লাসগুলো এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে। যেটা এখান থেকে তুমি খুঁজে নিয়ে যেটা তোমাদের প্রয়োজন সেটা এখান থেকে নিতে পারো। আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা এখান থেকে পাবে। তো চলো আমি এবার প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের পরপর দেখিয়ে দিই। দেখো, 1 নম্বর দাগে হচ্ছে সঠিক উত্তর বেছে লিখতে হবে। এখানে 1 × 11 = 11। এখানে 1 নম্বর দাগে উড়কি ধানের মুড়কি বইটির রচয়িতা হলেন অন্নদাশঙ্কর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়। সঠিক উত্তর হবে অন্নদাশঙ্কর রায়।
সন্তান যার তিব্বত চীন, এখানে ড্যাশ দেওয়া আছে, গঠিল উপনিবেশ ভারত আমেরিকা রাশিয়া জাপান, এখানে উত্তর হবে জাপান। 3 নম্বর হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল, বইটির রচয়িতা হলেন যতীন দাস, চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু, সচিন সান্যাল, এটা হবে সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল। বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষায়। সে বলতে এখানে মানব, নরেশ, হৃদয়, আকাশের কথা বলা হয়েছে, এখানে হৃদয়ের কথা বলা হয়েছে। চলা ক্রিয়াপদটির ধাতু হলো চল, দেখ, চা, না, হওয়া, উত্তর হবে চল। এরপর নিশ্চয়, নিযোগ চয়, এখানে 4টে অপশন দেওয়া আছে, তো নিশ্চয়ের সন্ধি বিচ্ছেদ কী হবে, নিযোগ চয়, নিশ্চয়। ঘুম থেকে উঠে পড়ো, চিহ্নিত ক্রিয়াপদটি হলো সমাপিকা ক্রিয়া, যৌগিক ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তো ঘুম থেকে উঠে পড়ো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কোনি বইটির রচয়িতা হলেন মতি নন্দী, শ্রীরাম চক্রবর্তী, শঙ্খ ঘোষ, অজয় রায়, এটা হচ্ছে মতি নন্দীর লেখা কোনি বইটার। মনোযোগ কষ্ট, মনঃকষ্ট না মনোকষ্ট, তো মনোযোগ কষ্ট কী হবে, মনঃকষ্ট। যে দিনগুলি চলে গেছে তা আর ফিরে আসবে না। বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এটা হচ্ছে জটিল বাক্য। ধরাতল কবিতাটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে, ধরাতল কবিতাটি। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 13 = 13। 2-1 তোমার জানা একজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। তো উত্তর লিখবে জগদীশচন্দ্র বসু। এরপর সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না, কেন? তো সবার মুখ যখন ম্লান তখন ননীদার মুখে কোনো বিকার ছিল না, কারণ খেলার পরিণতি কী হবে তা ননীদার জানা ছিল। লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে যতীন দাস ও তার 15 জন সহযোদ্ধাকে কোথায় বদলি করা হবে? তো লাহোর সেন্ট্রাল জেলে, এখানে উত্তর লিখবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হবে। দ্বিজেন্দ্র গীতি হিসাবে পরিচিত গানগুলির রচয়িতাকে? দ্বিজেন্দ্র গীতি হিসাবে পরিচিত গানগুলির রচয়িতা হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। এরপর তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়, উদ্ধৃতাংশের বক্তাকে? তো উদ্ধৃতাংশের বক্তা হলেন হেডমাস্টারমশাই। রূপান্তরিত করো, রাতে ট্রেন ধরতে হলে তাড়াতাড়ি করো, নঙর্থক বাক্যে লিখতে হবে। তো রাতের ট্রেন ধরতে হলে দেরি করা চলবে না। রূপান্তরিত করতে হবে এটাও, জয়দীপ খেলাধুলায় ভালো কিন্তু পড়াশোনাও করে, সরল বাক্যে লিখতে হবে। জয়দীপ ভালো পড়াশোনা করেও খেলাধুলা করে। নেক্সট হচ্ছে ক্রিয়াপদ তৈরি করতে হবে, বল, পর, এগুলো কী হবে, বল থেকে বলা, পর থেকে পড়া, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। সন্ধি বিচ্ছেদ করতে হবে, পুরস্কার, আশ্চর্য। পুরস্কার হবে কি, পুরুষ যোগ কার, পুরস্কার, আশ্চর্য হবে আ যোগ চর্য, আশ্চর্য, ঠিক আছে। তোমাদের পাঠ্য বই দেখবো অনেক সন্ধি বিচ্ছেদ, বাক্য রচনা, ওকে, শব্দার্থ, বিপরীত শব্দ, এগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পাঠ্য বই থেকে ভালোভাবে পড়বে। 2-10 নম্বর থেকে ধরাতল কবিতায় কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? তো ধরাতল কবিতায় কবি সুখ দুঃখকে ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। এরপর কুমির হিজিবিজ বীজকে কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিলেন? তো কুমির হিজিবিজ বীজকে 4 আনা পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিলেন। তারপর দেখো শ্রী কাকেশ্বর কুচকুচের নিবাস কোথায়? তো শ্রী কাকেশ্বর কুচকুচের নিবাস হচ্ছে 31 নম্বর গেছো বাজার, কাগেরপট্টি। কে টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? তো কাক টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। 3 নম্বরে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। 2 নম্বর করে হচ্ছে প্রশ্নের মান। 5টা প্রশ্নের জন্য 10 নম্বর দেওয়া আছে। 3-1 কেন গো মা তোর মলিন বেশ? মা বলতে কবি কাকে বুঝিয়েছেন তার মলিন বেশ কেন? তো বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমি বঙ্গ তথা ভারতবর্ষকে মা বলে বুঝিয়েছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত, ভারতের মানুষ ইংরেজদের হাতে অত্যাচারিত। মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনা বোধ করেছেন। ভারতমাতার 30 কোটি সন্তান দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারতমাতার মলিন বেশ ও রুক্ষ কেশ। 3-2 নম্বর ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকা যাত্রায় কি দৃশ্য দেখেছেন? তো কবির কল্পনায় নৌকাযাত্রায় তিনি নদীর কূলে কূলে সবুজ ধরনে দেখেছেন, ছায়াময় গ্রামগুলিকে কিভাবে প্রেম ঘিরে রেখেছে তা দেখেছেন। সব কিছুই অনন্তকালের দৃষ্টিতে ধরা দেয় বলে তিনি ভালোবেসে ছোট ছোট জিনিসগুলিকে প্রত্যক্ষ করেন। 3 নম্বর প্রফুল্লর রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি? তো দিয়ে সরকারের রচনা বই দেখে প্রফুল্ল বাংলাদেশে
বর্ষাকাল রচনাটি পুরো নকল করেছিল, তাই তার রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি। তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে। কে কাকে কথা বলেছিল? তো বিপ্লবী যতীন্দ্রনাথ দাস বীর ভগৎ সিংকে কথা বলেছিল। এরপর দেখো অথবা দিয়ে ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? ব্যাটসম্যান ক্রিজ ছাড়লে বল ছুঁড়ে বোল্ড আউট করে দেওয়ার সম্ভাবনা থাকায় ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না। 5 নম্বর, হজ বড় গল্পে বর্ণিত গেছো দাদাকে। হজ বড় গল্পে বর্ণিত গেছো দাদা হলো রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের দাদা। এরপর হচ্ছে অথবা দিয়ে গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও। তো বুড়োটা 1.5 হাত লম্বা, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 5 = 25। প্রশ্নের মান এগুলো 5 নম্বর করে প্রশ্নের মান। তার একে বঙ্গভূমি কবির কাছে কেন এত প্রিয় তা বঙ্গ আমার জননী আমার কবিতা অবলম্বনে লেখন। তো কবি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন। মা যেমন তার সন্তানকে লালন পালন করে তাকে বড় করে তোলে, তেমনি কবি জন্মভূমির বুকে লালিত পালিত হয়েছেন। কবি জন্মভূমি মায়ের শীতল স্পর্শ পেয়েছেন, এই কারণে বঙ্গভূমি কবির কাছে এত প্রিয়। অথবা মন লাগে না খেলায়, কার খেলায় মন লাগে না, তার পরিবর্তে কিশোরটি কী করতে পছন্দ করেন। তো আনন্দশঙ্কর রায় রচিত কিশোর বিজ্ঞানী ছড়ায় উল্লেখিত কিশোরটির খেলায় মন লাগে না। কিশোরটি ছুটি পেলে সাগর বেলায় গিয়ে সারাদিন ধরে নানা রঙের ঝিনুক কুড়োয়। আসলে পৃথিবীরূপ জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে কিশোরটি নতুন করে জ্ঞান আহরণ করে নিজের জ্ঞান ভাণ্ডার পূরণ করতে ব্যস্ত থাকে। 2 নম্বর, জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? তো জ্ঞান ফিরে পাওয়ার পর যতীন দাসের গলায় আওয়াজ বন্ধ হয়ে যায়। সে জীবনে আর কথা বলতে পারবে না, কণ্ঠ দিয়ে আর আওয়াজ বেরোবে না, তাই তাকে ওই স্লেট পেন্সিলের ব্যবহার করে পেন্সিল দিয়ে স্লেটে লিখে জানাতে হবে, তাই যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল। সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, কার কোন দানের কথা এখানে বলা হয়েছে? তো আলোচ্য অংশে সকলের সৃষ্টিকর্তা ঈশ্বরের দানের কথা বলা হয়েছে। ঈশ্বরের দানগুলি হলো সূর্য ও চন্দ্রের আলো, বৃষ্টির জল, আবার মহামারী, রোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগকেও ঈশ্বরের দান বলা হয়েছে, কারণ এগুলি প্রকৃতি আমাদের সকলকে সমানভাবে দান করে। 4 নম্বর, তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। সুধীরবাবুর মতে কিভাবে একটি রচনা সাহিত্যিক মূল্যে অনন্য হয়ে ওঠে? দেখো, সুধীরবাবুর মতে যে কোনো রচনা মৌলিক ভাবনায় পুষ্ট হওয়া দরকার। কেবল রচনা বইয়ের উপর নির্ভর করে লিখলে তাতে মৌলিকত্ব থাকে না। নিজস্ব ভাব, ভাষা ও অভিজ্ঞতার বর্ণনা থাকলে তবে রচনায় সাহিত্য মূল্য আসে এবং তা অনন্য হয়ে ওঠে। 4 নম্বর, উধো ও বুধোর কীর্তিকলাপ নিজের ভাষায় লেখন। তো উধো আর বুধো হলো 2 ভাই, আর তারা দেখতেও হুবহু এক। তারা দুজনেই থাকে গাছের ফোকরে। উধো হলো হুকোওয়ালা আর বুধো হচ্ছে পোটলাওয়ালা। তারা দুজনেই হুকো আর পোটলা নিয়ে পরস্পর মারামারি করে, আবার পরক্ষণেই কোলাকুলি করে খুশ মেজাজে গাছের ফোকরে ঢুকে যায়। অথবা কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কী? তো শ্রী কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার, কাগেরপট্টিতে। শ্রী কাকেশ্বর কুচকুচে একজন জ্যোতিষী। তিনি হিসাবি, বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করে থাকেন। 5 নম্বর থেকে পত্র রচনা করতে হবে। ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লেখো, অথবা পুজোর ছুটি তুমি কীভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে পত্র লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। দেখো, পুজোর ছুটি কীভাবে কাটালাম তা জানিয়ে বন্ধুকে একটি পত্র আমরা এখানে লিখছি। কীভাবে লিখবে? প্রথমে এখানে অর্ণব বাজার, তার নিজের নাম লিখবে, নিজের ঠিকানা এখানটা লিখবে এবং ডেট লিখবে। ওকে, প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা এখানটা লিখবেন। দেখো, পত্রের শুরুতেই তোমার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা এবং তোমার পরিবারের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই চিঠিতে আমি এবছর পুজো কীভাবে কাটালাম সে জানিয়ে সেই বিষয়ে তোমাকে জানাবো। এই বছর আমি আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে আমার পুজোর ছুটি উদযাপন করেছি। সপ্তমীতে আমি আমার সমস্ত বন্ধুদের সঙ্গে শহরের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। অষ্টমী ও নবমীতে আমি আমার পরিবারের সাথে আমাদের গ্রামের প্রতিটি পূজা প্যান্ডেল পরিদর্শন করেছি। অবশেষে দশমীর দিন আমরা সবাই বিজয়ের আনন্দে মুখরিত হয়েছিলাম। তুমি কিভাবে তোমার পুজোর ছুটি উদযাপন
উদযাপন করেছো অবশ্যই জানাবে। ইতি তোমার বন্ধু অর্ণব, নিজের নামটা এখানে লিখবে, তারপর এখানে দেখো নিজের বন্ধুর নাম, বন্ধুর পুরো ঠিকানা এবং এখানে ডেট লিখবে। এভাবে এই পত্রটি লিখবে কীভাবে তুমি তোমার পুজোর ছুটি কাটিয়েছো, ঠিক আছে, বন্ধুর কাছে। এখানে দেখো প্রথমে আরেকটা বলা হয়েছে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে লিখতে হবে। তো এই চিঠির যে স্ট্রাকচার সেটা কিন্তু এই রকমই হবে, শুধু তোমার এই যে বক্তব্যটা একটু আলাদা করে লিখে দেবে কীভাবে তুমি কোথাও বেড়াতে গিয়েছিলে, ঠিক আছে, কোথাও বেড়াতে গিয়েছিলে এবং সেইখানে তুমি কী কী করেছো, কীভাবে সে বেড়াতে গেছো, সেখানে বাসে বা ট্রেনে বা অটোতে বা টোটোতে কীভাবে গেছো এবং সেখানে তুমি কী কী দেখেছো, কী কী ঘুরে মানে কী কী খেয়েছো, তারপর কীভাবে ফিরে আসলে সেখানে, বা জাস্ট সেটুকু তুমি নিজের মতো করে লিখে দেবে এবং স্ট্রাকচারটা এইভাবেই রাখবে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর থেকে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে খেলাধুলার উপকারিতা আর তোমার প্রিয় ঋতু। নেক্সট হচ্ছে বিজ্ঞানের দান জগদীশচন্দ্র বসু। তো 4টি অপশন দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। তো আমরা প্রথমে দেখো খেলাধুলার উপকারিতা এই বিষয়ে একটি রচনা লিখছি। প্রথমে লিখবে ভূমিকা। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ভবিষ্যৎ মানে শুধুই আর্থিক নিশ্চয়তা নয়, সুস্থতারও নিশ্চয়তা। সুস্থ শরীর থাকলে তবে মানুষ নিজের জীবনকে উপভোগ করতে পারে। তাই সুস্থ ও নিরোগ ভবিষ্যতের জন্য বিদ্যালয় জীবন থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ভূমিকা অপরিহার্য। শরীরচর্চা ও খেলাধুলা ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়। শরীরচর্চা ও খেলাধুলো কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। শিক্ষায় খেলাধুলার প্রভাব। খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানোয় সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সূচক মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। উপসংহার, বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। ওকে, বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবেই ভারতের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম ও স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। আমার প্রিয় ঋতু এই সম্পর্কে একটি রচনা লিখছি। প্রথমে লিখছি ভূমিকা। আমার প্রিয় ঋতু হলো শীতকাল। এই সময় ঠান্ডা বাতাস বয় এবং প্রকৃতি এক শান্ত রূপ ধারণ করে। শীতকালে দিনের আলো ছোট হয়ে আসে এবং রাতের আগমন দ্রুত হয়। শীতকালে আমরা গরম জামাকাপড় পরিধান করি এবং প্রকৃতির শোভা দেখতে খুব ভালো লাগে। আমার শীতকাল ভালো লাগার কয়েকটি কারণ নিচে দেওয়া হলো। প্রথম হচ্ছে দেখো ঠান্ডা আবহাওয়া। শীতকালে ঠান্ডা বাতাস শরীরকে সতেজ করে তোলে এবং আরামদায়ক অনুভূতি দেয়। প্রাকৃতিক সৌন্দর্য। শীতকালে গাছের পাতা হলুদ এবং সোনালি রং ধারণ করে, যা চারপাশের দৃশ্যকে মনোরম করে তোলে। নেক্সট হচ্ছে বিভিন্ন রকমের শীতের পিঠা বা পিঠে। শীতকালে নানান ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়, যা খেতে খুব সুস্বাদু। বিভিন্ন উৎসব। শীতকালে বিভিন্ন ধরনের উৎসব যেমন হচ্ছে বড়দিন, পৌষ সংক্রান্তি ইত্যাদি পালিত হয়, যা এই ঋতুকে আরও আনন্দময় করে তোলে। গরম কাপড়ের সমাহার। শীতকালে বিভিন্ন ধরনের গরম জামাকাপড় পরা যায় বা যা ফ্যাশন প্রেমীদের জন্য একটি আনন্দের বিষয়। উপসংহার, সব মিলিয়ে শীতকাল আমার কাছে একটি বিশেষ ঋতু, যা আমাকে শান্তি ও আনন্দের অনুভূতি দেয়। তো এইভাবে আমরা এই রচনাটিকে লিখলাম। এরপর জগদীশচন্দ্র বসু সম্পর্কে আমরা একটি ছোট রচনা লিখছি। দেখো 30শে নভেম্বর 1858 সালে বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন জগদীশচন্দ্র বসুর বাবার নাম ভগবান চন্দ্র বসু এবং মাতার নাম ছিল বামাসুন্দরী দেবী। জগদীশচন্দ্র বসুকে মনমোহন সিংহ জিলা স্কুলে ভর্তি করিয়ে দেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে জগদীশচন্দ্র বসুর শিক্ষা জীবন শুরু হয়। 1884 খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করে দেশে ফিরে আসেন। লন্ডন থেকে দেশে আসার পর 1885 খ্রিস্টাব্দে জর্জ রবিনসন এর অনুরোধে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। 1887 সালে 29 বছর বয়সে জগদীশচন্দ্র বসু অবলা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1896 সালের মে মাসে তাকে লন্ডন বিশ্ববিদ্যালয় ডিএসসি ডিগ্রি প্রদান করে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু 23 নভেম্বর 1937 সালে 78 বছর বয়সে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে মৃত্যুবরণ করেন।
তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ফাইনাল এক্সাম 2026 সালের বেঙ্গলি সাবজেক্ট বা বাংলা বিষয়ের একটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এখানে আমরা যে সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, যে প্রবন্ধ রচনা বা পত্র রচনা সেগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং প্রতিটা গল্প কবিতা খুব ভালোভাবে কিন্তু এখন থেকেই রিডিং পড়বে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল পেতে চাও আমাদের সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, বা তোমরা গুগল প্লে স্টোর থেকেও কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো অ্যাপটিকে ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে রেজিস্টার করবে এবং নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে দেবে। তারপর দেখো তোমরা যদি ক্লাস 6-এর কোর্স নিতে চাও তোমরা কী করবে, সবার ওপরে এখানে ক্লিক করে ক্লাস 6টাকে সিলেক্ট করে নেবে। সব মানে এখানে একাধিক ক্লাস রয়েছে, সমস্ত ক্লাসগুলো যদি তুমি সিলেক্ট করে নাও তাহলে কী হবে, সব ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে। ঠিক আছে, আর যে কোনো একটা ক্লাস সিলেক্ট করলে শুধুমাত্র সেই ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে। তো আমি ক্লাস 6টা সিলেক্ট করে সেভ চেঞ্জ করলাম, দিয়ে ইয়েস বাটনে ক্লিক করছি, তাহলে ক্লাস 6-এর কোর্সগুলো দেখা যাবে। যেমন প্রথমে ইংরাজি আর গণিতের কিন্তু শুধুমাত্র মডেল কোশ্চেন পেপার সেট আর প্র্যাকটিস সেট রয়েছে, যার জন্য এর প্রাইস রাখা হয়েছে 69 রুপিস করে। বাকি সাবজেক্টগুলো কিন্তু 99 রুপিস করে প্রাইস রয়েছে এবং প্রতিটার অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর 5টি মডেল কোশ্চেন পেপার সেট এবং প্র্যাকটিস সেট রয়েছে। আর সব সাবজেক্টগুলো যদি একসঙ্গে নিতে চাও তাহলে সেখানে তোমার ডিসকাউন্ট হয়ে যাবে, 399 এটার প্রাইসে আসবে এবং সেখানে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত, ইংরাজি সব কিছু রয়েছে। এখানে প্লে লিস্টে যদি ক্লিক করো তারপর কন্টেন্টে ক্লিক করলে ডিটেলস এখানে সমস্ত সাবজেক্ট ওয়াইজ দেখতে পাবে। ওকে, ইংলিশে ক্লিক করলে ইংলিশেরগুলো দেখতে পাবে, ইংলিশে অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেই, শুধুমাত্র মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস সেট। জিওগ্রাফিতে দেখো অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে, তার মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস সেট এগুলো রয়েছে। ওকে, এখানে বাই নাওতে ক্লিক করে তুমি বাই করতে পারো, অথবা এছাড়া অন্যান্য ক্লাসের যদি কোর্স নিতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করবে, সেই ক্লাসগুলো সিলেক্ট করে নেবে। সব ক্লাসগুলো সিলেক্ট করতে পারো, সব ক্লাসগুলো সিলেক্ট করলে কী হবে, সব ক্লাসের কোর্স তুমি দেখতে পাবে এবং সেখান থেকে দেখে নিতে পারবে। সব ক্লাসগুলো সিলেক্ট করে তুমি এখানে অল কোর্স এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে এভাবে স্ক্রোল করলে সমস্ত কোর্সগুলো এখানে চলে আসবে। যে ক্লাস নিতে যাচ্ছ, যে সাবজেক্ট নিতে চাইছো সেই সাবজেক্ট এখান থেকে তুমি নিতে পারো। ওকে, তো আমি সব দেখিয়ে দিলাম কীভাবে তোমরা এখান থেকে নিতে পারবে পিডিএফগুলোকে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।